ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। প্রেতমূর্তির গোটা দেহ ফেটে উত্তপ্ত লাভার মতন বেরিয়ে আসছে সবজিতে গাঢ় তরল। প্রেতের বুক ফাটা চিৎকার ছড়িয়ে পড়ছে সমগ্র বকুলডুবি গ্রামের আকাশে বাতাসে। ততক্ষণে মাটিতে কাটা কলা গাছের মতন লুটিয়ে পড়েছে মধুসূদন। ঘরের ভেতর থেকে পড়িমড়ি করে দৌড়ে বেরিয়ে এসেছে মধুসূদনের বাবা মা ও আশেপাশের পড়শিরা। সকলের হাতে হ্যারিকেন, মশাল, লণ্ঠন আরও কত কি। সেই ভয়ানক সাংঘাতিক প্রেতের বাহ্য রূপ দেখে তারা অত্যন্ত শঙ্কিত হলো, কিন্তু তবুও তাদের মনের মধ্যে কেমন যেন একটা জেদ চেপে বসলো তাকে চরম হতে চরমতম শাস্তি দেওয়ার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা ঠাকুরমশাই তথা তারানাথ তান্ত্রিকের মুখ থেকে শুনতে চলেছেন বকুলডুবি গ্রামের এক অদ্ভুত কাহিনী। সেই গ্রাম থেকে দিনে দুপুরে অথবা রাতের আঁধারে যে কোনো সময় বাচ্চাদের অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই অপহরণকারী ছেলে ধরা নাকি মোটেও সাধারণ কোনো মানুষ নয়। তবে এই ছেলে ধরা আসলে কে, কী কারণে সে একের পর এক শিশু অপহরণ করছে? ঠাকুরমশাই কিভাবে রক্ষা করবেন অপহরণ করা সেই শিশুদের? আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বকুলডুবির প্রেত। আর এমনই সব হাড়হিম করা গল্পের জন্য সাবস্ক্রাইব করুন রাতের বৈঠকখানা। সুবীর, এই সুবীর, কি হলো রে? আজ খেলতে যাবি না? বিছানায় শুয়েছিল সুবীর। আচমকা তার ঘুমটা ভেঙে গেল। গায়ের থেকে চাদরটা টেনে সরিয়ে আধশোয়া অবস্থায় বহু কষ্টে উঠে বসতেই সে দেখল পাশের জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরের ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে তার বন্ধু পটলা। যদিও ওর ভালো নাম প্রাণতোষ, কিন্তু গাঁয়ের কম বেশি সকলেই ওকে পটলা বলে ডাকে। বাইরের ছাতিম গাছের তলায় অস্পষ্ট আলো অন্ধকারের মধ্যে পটলা দাঁড়িয়ে রয়েছে। সুবীর বুঝতে পারল কথাগুলো তাহলে সেই বলছে। ডান হাত কপালে ঠেকিয়ে ছোট্ট ছেলেটা বোঝার চেষ্টা করল গা এখনো গরম রয়েছে কিনা, কিন্তু বিশেষ কিছু বুঝে উঠতে পারল না। ততক্ষণে জানালার ওপার থেকে পুনরায় ভেসে এলো পটলার কণ্ঠস্বর। আরে কি হলো রে? তুই কি খেলতে যাবি না নাকি? বন্ধুর প্রশ্নের জবাবে জড়তা মিশ্রিত গলায় সুবীর বলল, আমার তো শরীরটা ভীষণ খারাপ, জ্বর এসেছে, তাই তাই জন্যই তো মা আজ বাইরে খেলতে যেতে দেয়নি। বলছে চুপচাপ বিছানায় শুয়ে থাকতে। আরে ধুর, জ্বর এসেছে তো কি হয়েছে? সামান্য জ্বরে এত কাবু হয়ে গেলে চলবে কি করে? দেখবি চল, আজ খেলার মাঠে কত ছেলে এসেছে ও পাড়া থেকে। সবাই মিলে ঘুড়ির লড়াইয়ে নেমেছে। তুই না গেলে তোকে ওরা সবাই বলবে তুই ভীতু। পটলার কথা শুনে মাথা একেবারে গরম হয়ে যায় সুবীরের। শরীরের সমস্ত দুর্বলতাকে অগ্রাহ্য করে শটান বিছানা থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো সে। না, ওপাড়ার ছেলেদের কাছে কিছুতেই হার মানলে চলবে না। তুই ওখানে দাঁড়া পটলা, আমি বাড়ির পেছন দিক দিয়ে বেরোচ্ছি। এই সময় মা পুকুর ঘাটে গিয়েছে, এখন লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়তে হবে। সুবীরের কথা শুনে ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে থাকা পটলার ঠোঁটের কোণে খেলে গেল বাঁকা সুচালো হাসির রেখা। এতক্ষণ পর সুবীর ভালো করে দেখল তার বন্ধুকে। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নামতেই চলেছে, তাই জন্যই ছাতিম গাছের তলায় একটু বেশি গাঢ় অন্ধকার বিরাজমান। সেই অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে পটলা। পটলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল সুবীর। এতক্ষণ পর্যন্ত খেয়াল না করলেও হঠাৎই দুটো বিষয় সে খেয়াল করল, যা পটলার সাথে একেবারেই বেমানান। সুবীর লক্ষ্য করল পটলার চোখ দুটো কেমন যেন ঘোলাটে, চোখের মনি পুরোপুরি ধবধবে সাদা,
যেন চোখের মধ্যে মণি বলে আদেও কিছু নেই। আর দ্বিতীয় বিষয়টা হলো তার কণ্ঠস্বর। পটলার কণ্ঠস্বর কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে। সুবীর নিজের মনেই হেসে ফেলল। শরীরটা একটু দুর্বল রয়েছে বলেই হয়তো এই সমস্ত ভুলভাল কথা সে ভাবছে। পটলার চোখের মনির রং একই আছে, এত দূর থেকে হয়তো সে তা সঠিকভাবে দেখতে পাচ্ছে না। ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে থাকা পটলা ততক্ষণে রীতিমতো হাতছানি দিয়ে ডাকতে আরম্ভ করেছে সুবীরকে। তার সেই হাতছানির মধ্যে যেন মিশে রয়েছে সাংঘাতিক কোনো সম্মোহনী শক্তি। বারবার সেই শক্তি কেমন যেন টানছে সুবীরকে বাইরে যাওয়ার জন্য। মা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে সেটা ভেবে আর বিশেষ ভাবনা চিন্তা না করে সুবীর পাঁচিল টপকে বাড়ির পেছন দিকে বেরিয়ে এলো। তখনও সেই ছাতিম গাছের তলায় অন্ধকারে যেন গা ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছে পটলা। সুবীর তার দিকে এগিয়ে আসতেই তারা হন্তদন্ত হয়ে হাঁটতে আরম্ভ করেছে খেলার মাঠের দিকে। পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যেতে বসেছে। বাঁশঝাড়ের ফাঁক ফোকর দিয়ে নেমে আসছে গোধূলির ম্লান আলো। গাঁয়ের কাঁচা মাটির রাস্তার দুই ধারে জন্মনেওয়া আগাছার ঝোপঝাড়ে যে সমস্ত ছোট ছোট ফুল ফুটেছে তার থেকে উঠে আসছে একটা মিষ্টি জাতীয় গন্ধ। সুবীরের মনে হলো তার বন্ধু পটলা যেন পায়ে হেঁটে নয় বরং দৌড়ে এগিয়ে চলছে খেলার মাঠের দিকে। সুবীর অসুস্থ শরীরে কিছুতেই তার হাঁটার সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারছে না, তাই বারবার পিছিয়ে পড়ছে। চলতি পথের মধ্যেই দাঁড়িয়ে বুকে হাত রেখে কিছুটা হাঁপাতে হাঁপাতে সুবীর বলল, এই পটলা, কি হয়েছে রে তোর? হ্যাঁ, তুই তো তাড়াতাড়ি যাচ্ছিস কেন? দাঁড়া, আরে আমিও তো যাব নাকি? সুবীরের কথায় থমকে দাঁড়ালো পটলা। এই রাস্তাটা বড্ড শুনশান। প্রধান রাস্তা না হওয়ার দরুন এই রাস্তা দিয়ে সেরকম মানুষ যাতায়াত করে না। তার উপর এখন আবার সন্ধ্যার সময়। এখন এই রাস্তা ধরে যাওয়ার কথা কেউ ঘুণাক্ষরেও ভাবে না। রাস্তাটা বড় জঙ্গুলে। রাস্তার দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড ঝাঁকড়া মুগড়ো গাছগুলো দুই ধার হতে মাঝখানে মিলিত হয়ে কেমন যেন চাঁদোয়ার মতো আস্তরণের সৃষ্টি করেছে। একমাত্র গাঁয়ের ছেলেপুলেরাই ভর সন্ধ্যায় ওই রাস্তা ধরে খেলা করে বাড়ি ফেরে। দৌড়ে দৌড়ে সুবীর বন্ধুর সন্নিকটে এগিয়ে এসে তার হাত ধরতেই মনে হলো সুবীরের বুকের ভেতর কেউ যেন জোরালো ধাতব হাতুড়ি পেটালো। পটলার হাতটা এক ঝটকায় ছেড়ে দিল সুবীর। তার হাত বরফের চেয়েও বেশি কনকনে ঠান্ডা। কোনো রক্ত মাংসে গড়া জীবিত মানুষের শরীর যে এত শীতল হতে পারে না সে কথা সুবীর খুব ভালো করেই জানে। বাদা বন থেকে একসাথে সম্মিলিতভাবে ডেকে উঠল এক পাল শেয়াল। তাদের হুঙ্কার ধ্বনি মুখরিত হতে লাগলো সমগ্র পরিবেশ জুড়ে। এই পটলা, কি হয়েছে রে তোর? তোর হাত এইরকম বরফের মতন ঠান্ডা কেন? মাথার উপর দিয়ে কোনো একটা নিশাচর পাখি কর্কশ স্বরে চিৎকার করতে করতে মিলিয়ে গেল আসন্ন সন্ধ্যার ধূসর কালো আকাশে। গাটা কেমন যেন ছমছম করে উঠল সুবীরের। বুকের ভেতরটা এখনও ধড়াস ধড়াস করে ওঠানামা করছে। একটা শুকনো ঢোক গিলল ছেলেটা। ধীরে ধীরে তার দিকে মুখ ফেরাচ্ছে পটলা। ওর দেহটা সামনের দিকে স্থির হয়ে থাকলেও অদ্ভুত কোনো কায়দায় প্রকৃতির সমস্ত স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র ঘাড় এবং মাথাটা ঘুরে যাচ্ছে পেছনের দিকে। পটলার মুখ দেখে আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে এলো সুবীর। না, এ কিছুতেই তার বন্ধু পটলা হতে পারে না। মানুষের চোখের দৃষ্টি কখনোই এরকম মরা মানুষের মতন হয় না।
শূন্য চাহনিতে সেই মূর্তিমান অবয়ব দাঁড়িয়ে আছে সুবীরের মুখোমুখি। তার ঠোঁটের কোণে ঝিলিক দিচ্ছে তীক্ষ্ণ ধারালো হাসি। কিছু একটা বুঝতে পেরে সুবীর আসন্ন বিপদের আশঙ্কায় পেছন ফিরে দৌড়াতে আরম্ভ করল। আর ঠিক তখনই আকাশ বাতাস পাতাল কাঁপিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল সেই মূর্তিমান বিভীষিকা। এতক্ষণে সে তার নিজের প্রকৃত স্বরূপ বের করেছে। পটলার শরীরটা যেন নিছক তার খোলস ছিল। সেই খোলসের আবরণ ছিঁড়ে বেরিয়ে এসেছে আসল চেহারাটা। আর তা এতটাই অপার্থিব ভয়ানক যে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তার সেই ভয়ানক রূপ দেখে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সুবীর। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো ওই অতিপ্রাকৃত শক্তি। ঝুপ করে নেমে এলো সন্ধ্যার অন্ধকার। বকুলডুবি গ্রাম থেকে নিখোঁজ হয়ে গেল সুবীরের দেহ। সেইবার বকুলডুবি গ্রামে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছিল তা ভোলার মতো নয়। গ্রামের মানুষ ততদিনে পুরোপুরি দিশাহীন হয়ে পড়েছে। পরমেশ্বরের অশেষ কৃপা যে আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম, তা না হলে তারা এ বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে পেত না। আসলে কি জানো, পরমেশ্বর ইচ্ছাকৃতভাবে আমাকে টেনে নিয়ে গিয়েছিলেন ওই স্থানে, যাতে অতগুলো বাচ্চা শিশুর কোনো বিপদ না ঘটে। ওই যে কথায় বলে না, কর্তার ইচ্ছায় কর্ম। ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমার কি সাধ্য ছিল সেখানে গিয়ে উপস্থিত হতে পারি? আমি এবং কিশোরী আমরা ঠাকুরমশাইয়ের বাসায় এসে উপস্থিত হয়েছি প্রায় আধ ঘন্টা মতন হলো। ইতিমধ্যেই চারি রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের জন্য গরম চা আর সাথে জুৎসই মুড়ি মাখা দিয়ে গিয়েছে। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে মুড়ি চেবোতে ব্যস্ত ছিলাম আমরা দুজনে। হঠাৎ গল্প প্রসঙ্গে কথা উঠতে ঠাকুরমশাই কথাগুলো বললেন। এবার কিশোরী এই সুবর্ণ সুযোগ কিছুতেই হাত ছাড়া হতে দিতে চায় না, তাই তড়িঘড়ি বলে উঠল, তা ঠাকুরমশাই, বকুলডুবি গ্রামে কি ঘটেছিল সেবার, যার জন্য আপনি এই কথাগুলো বললেন? আজ বরং সেই গাঁয়ের কথাই বলুন। কিশোরীর দিকে ঠাকুরমশাই এক দৃষ্টে তাকালেন। আমার ভয় হলো ঠাকুরমশাই না আবার ভীষণ চটে যান। সবসময় সবেতেই কিশোরী বড্ড তাড়াহুড়ো করে। ছেলেটার শরীরে যাকে বলে একেবারেই যেন ধৈর্য শক্তি বলে কিচ্ছু নেই। কিন্তু দেখলাম না, ঠাকুরমশাই চটে গেলেন না, বরং আমাদের নিয়ে যাওয়া পাসিংশো সিগারেটের প্যাকেট থেকে একখানি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিলেন। গল্প বলার আগে পূর্ব প্রস্তুতি স্বরূপ দুই চোখ বন্ধ করে বকুলডুবি গ্রামের সেই ঘটনাটা মনে মনে একবার ভালোভাবে ছকে নিয়ে বলতে আরম্ভ করলেন তিনি। সেইবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হয়েছিলাম এক নির্জন জনমানবহীন প্রান্তরে খোলা মাঠের মধ্যে। সময়টা ছিল শীতকাল, তাই সূর্যের তেজ ততটা গায়ে লাগছিল না। তোমরা তো জানোই আমি বরাবর একটি ভবঘুরে স্বভাবের মানুষ। সেই সময় চার দেয়ালের মধ্যে আটকা থাকতে বড্ড কষ্ট হতো, দম যেন একেবারে বন্ধ হয়ে আসতো। তাই জন্যই তো বারবার অজানা অনন্তের উদ্দেশ্যে ছুটে গিয়েছি, কেবলমাত্র পরমেশ্বরের উপর অপার আস্থা রেখে। তিনি আমায় যেখানে নিয়ে গিয়েছেন আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছি। বেশিরভাগ সময়ই এমন গিয়েছে যে এবেলায় এক মুঠো খেলে ও বেলায় কি খাবো তা জানা নেই, অথচ ঈশ্বর ঠিক খাবার জুটিয়ে দিয়েছেন। কোনো গাছতলা কিংবা শতাব্দী প্রাচীন ভাঙা মন্দিরে রাতের পর রাত কাটিয়েছি। খোলা আকাশের নিচে গাছতলায় নরম শিশির ভেজানো ঘাসের বিছানায় শুয়ে থাকার মধ্যে যে কি অপার শান্তি রয়েছে তা তোমাদের মতন চাকুরজীবী সংসারী মানুষদের পক্ষে বোঝা সম্ভব নয়।
সে যাই হোক, সেই ফাঁকা প্রান্তরে একটা বৃক্ষের নিচে খানিকক্ষণ বসলাম। বসে থাকতে থাকতে কখন যেন ঘুমে দু চোখ বুজে এসেছিল। কতক্ষণ যে সেভাবে ঘুমিয়ে পড়েছিলাম তাও জানা নেই। হঠাৎই ঘুমটা ভাঙল গবাদি পশুর আওয়াজে। চোখ মেলে তাকাতেই দেখলাম ফাঁকা মাঠ দিয়ে একজন রাখাল বালক কতগুলো গরু মোষ নিয়ে এগিয়ে চলেছে বাড়ির পথে। আমি সেই রাখালের উদ্দেশ্যে হাঁক দিয়ে বললাম, এই যে রাখাল, শুনছো? এই যে এইদিকে। রাখাল বালক আমার দিকে কেমন যেন ভয়ে ভয়ে তাকালো। বিপদগ্রস্ত মানুষদের প্রথম দেখাতেই আমি বুঝতে পারি, যেমন এবার বুঝতে পারলাম এই ছেলেটার মধ্যেও কিছু একটা ভয়ের আভাস রয়েছে। সে আমার একেবারে সন্নিকটে এগিয়ে এসে আমতা আমতা করে বলল, আজ্ঞে কর্তা, আমায় ডাকছিলেন? হ্যাঁ, তোমার নাম কি? বাড়ি কোথায়? কর্তা, আমার নাম মধুসূদন। আমার বাড়ি ওই পাশের বকুলডুবি গ্রামে। এই পাশেই সেই গ্রাম। ও আচ্ছা, তা আমাকে দেখি এরকম অস্থির অস্থির লাগছে কেন? কি করব বলেন কর্তা, বাড়ি থেকে পই পই করে বলি দিছে সন্ধ্যা নামার আগেই যেন ঘরে ঢুকে যাই এই সমস্ত গরু বাছুর নিয়ে। আসলে এই কয়েকদিন ধরে আমাদের বকুলডুবি গ্রামে যা হচ্ছে না কর্তা, মানে তাতে সবাই, মানে গোটা গ্রামের মানুষ ভীষণ রকম আতঙ্কের মধ্যে রয়েছে। কি জানি কখন কার মাথার ওপরে বিপদ ঘণ্টা বেজিয়ে ওঠে। বিপদ? কি বিপদ ঘটেছে তোমাদের গ্রামে? তা তো জানি না কর্তা, কিন্তু কিছু যে একটা ঘটতিছে এটা সকলেই বুঝতে পারছে। আসলে আমাদের গ্রামে এক ছেলে ধরার উপদ্রব বাড়ছে। তবে সে ছেলে ধরা মোটেও সাধারণ নয়। গ্রামের লোকজন বলা বলি করতেছে সে ছেলে ধরা নাকি মানুষ নয়, বরং অন্য কিছু। মানুষ নয়? অত শত জানি না কর্তা। আসলে আমরা তো ছোট, তাই বাড়ির বড়রা আমাদের এই সমস্ত বিষয় খোলসা করে কিছুই কয়েন না। আড়ালে আবদালে যতটুকু কানে আসে তাই আপনাকে বললুম। আমাকে এবার যেতেই হবে, তা না হলে আবার কখন যে সন্ধে না অন্ধকার নেমে আসে তা তো আর বলা যায় না। আর সন্ধেবেলায় গ্রামের পথঘাট এখন বড্ড ফাঁকা হয়ে যায় কর্তা। আমি বুঝলাম সত্যিই তাদের গ্রাম বকুলডুবিতে কিছু একটা ঘটেছে, কিন্তু কি ঘটেছে তা অতটুকু বাচ্চার মুখ থেকে জানতে পারলাম না সঠিকভাবে। ছেলেটা পিছন ফিরে চলেই যাচ্ছিল। হঠাৎ কি যেন মনে হতে মুখ ফিরিয়ে আমার উদ্দেশ্যে মায়াভরা কণ্ঠে সে বলল, কর্তা, আপনি কোত্থেকে আসতেছেন আর কোথায় বা যাবেন? রাতের বেলায় থাকবেনই বা কোথায়? আমি মুখে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে বালকের প্রশ্নের জবাবে বললাম, আমি বহু দূর থেকে আসছি। আমি একজন ভবঘুরে মানুষ। কোথায় চলেছি, কোথায় যাব তার হিসাব নেই। তবে আজকের রাতটা এখানে কাটাবো বলে মনস্থির করেছি। সে কি কর্তা, খবরদার এখানে থাকার ভুলটিও করবেন না কর্তা, ভুলটিও করবেন না। রাতের বেলায় যা সমস্ত ঘটনা ঘটতিছে তা আপনি শুনলে আপনিও এইভাবে থাকার কথা এত সহজে বলতে পারতেন না। আমি আপনাকে অনুরোধ করছি কর্তা, আপনি বরং আমার সাথে আমাদের ঘরে চলুন। আমার বাবা মা খুব ভালো, তারা আপনাকে পেয়ে অত্যন্ত খুশি হবেন। রাখাল বালকের এ কথার প্রসঙ্গে আপত্তি করতে গিয়েও করলাম না, কারণ আমি বুঝতে পারলাম সত্যিই তাদের বকুলডুবি গ্রামে কিছু একটা ঘটেছে। আর তা কি ঘটেছে সে বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে কোনো একজন বড় মানুষের থেকে সবটা শুনতে হবে। তাই জন্য আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। রাখালের সাথে হাঁটতে হাঁটতে গাঁয়ের পথ ধরে প্রবেশ করলাম বকুলডুবি গ্রামে। দিবালোকের সবটুকু আলো বুঝে ততক্ষণে রীতিমতো অপরাহ্নের অন্ধকার মায়াবিনীর অঙ্গে লেপ্টে থাকা পাতলা রেশমির কাপড়ের মতো নেমে এসেছে দেখলাম।
সত্যি সেই বালকের কথা নেহাত মিথ্যে নয়। তাদের গ্রামের পথঘাট এই আসন্ন সন্ধ্যা থেকেই কেমন যেন শুনশান হয়ে উঠেছে। মানুষজন যে যার ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে ভালোভাবে, যেন কিছু একটার ভয়ে তারা এই কাজ করছে। কর্তা, ওই হলো আমাদের বাড়ি, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলেন। সেই রাখাল বালক তথা মধুসূদনের সাথে আমি এবার প্রবেশ করলাম তাদের বাড়িতে। মধুসূদনের বাবা মা ঘরেই ছিল দেখলাম। সত্যি তারা বেশ খুশি হলো আমায় অতিথি হিসাবে পেয়ে। মধুসূদনের বাবা ভারী সরল সাদাসিধে প্রকৃতির মানুষ। হাত ধুয়ে দৌড়ে এসে আমার পা দুখানি হতে পদধূলি মাথায় নিয়ে এসে বলল, আসেন আসেন, ভিতরে আসেন। তা কর্তা, বলছি আপনার নাম পরিচয়টা কি জানতে পারি? আর আপনি কোথা থেকে আসছেন? আমার নাম তারানাথ, তবে আমি সাধারণ মানুষ। আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডেকে অভ্যস্ত লোকজন। টুকিটাকি কিছু তন্ত্রমন্ত্র বিষয়ে জ্ঞান রয়েছে, আর জানি অল্প স্বল্প জ্যোতিষবিদ্যা। তাই দিয়েই চেষ্টা করি যে কোনো সাধারণ মানুষদের উপকারে লাগতে। আমার জীবন ভবঘুরে প্রকৃতির, আজ এখানে তো কাল ওখানে, এভাবেই ঘুরে ঘুরে বেড়াই নিজের খেয়াল খুশি মতন। আজ হাঁটতে হাঁটতে তোমাদের গ্রামের বাইরে এসে উপস্থিত হয়েছিলাম। তখন তোমার পুত্রের সাথে আমার মোলাকাত হলো। তোমার ছেলেটি ভারী ভালো, এমন আন্তরিকতার সাথে সে তোমাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করলো যে আর না এসে থাকতে পারলাম না। তা বেশ করেছেন। আপনার মতন ব্রাহ্মণ মানুষের পদধূলি পড়ে আমার এই পূর্বপুরুষের ভিটে একেবারে আজ শুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আপনি আসুন চক্রবর্তী মশাই, ভিতরে আসুন। আচ্ছা, আপনি কি আমাদের হাতের রান্না খাবেন? মিথ্যে কথা বলবো না ঠাকুর, আমি কায়স্থ সন্তান, কিন্তু আপনার যদি আপত্তি থাকে তাহলে আমি আপনার খাবার দাবারের সমস্ত ব্যবস্থাই করে দেব। আপনি বরং যেটুকু একটু এই সব আগে ফুটিয়ে নেবেন। না না, আমার কোনো অসুবিধা নেই। আমি ওই সমস্ত জাতপাত ভেদাভেদ মানি না। ভবঘুরে মানুষদের ওসব সাজে না। তাছাড়া মানুষের এই প্রভেদ সৃষ্টি করেছে, মানুষ ঈশ্বর নন। আসুন চক্রবর্তী মশাই, এখানে দাঁড়িয়ে আর এইভাবে কথা বলাটা ঠিক উচিত হচ্ছে না। আপনি ভেতরে ঢুকে আসুন, আমি সদরের দরজাটা ভালো করে বন্ধ করে দিই। হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম এই গ্রামের অন্যান্য বাকি বাসিন্দাদের মতোই মধুসূদনেরও বাবা কোনো একটা কারণে সাংঘাতিক রকমের ভয় পেয়ে রয়েছে। তাই জন্যই তো চৌকাঠ পেরিয়ে বাড়ির অভ্যন্তরে পা রাখা মাত্রই দরাম শব্দে সদরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। আমি ভদ্রলোকের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, তা তোমার নাম কি? আগে আমার নাম রামরতন ঘোষ, আর আমার স্ত্রীর নাম হলো হেমলতা। সে এখন রান্না করে কাজে ব্যস্ত রয়েছে। আসলে আপনার জন্য এই জল খাবার বানাচ্ছে আর কি। চলুন চক্রবর্তী মশাই, আমার সাথে ওই পুকুর ঘাটে চলুন। আমাদের বাড়ির পেছনে ওই নিজস্ব একটি পুকুর রয়েছে। পুকুরের ঠান্ডা জল দিয়ে ভালো করে গা হাত পা ধুয়ে দেখুন, অনেকটা স্বস্তি লাগবে। তারপর খাওয়া দাওয়া করবেন না হয়। আহা রামরতন, আমাকে নিয়ে তোমরা দয়া করে এত ব্যস্ত হয়ে পড়ো না, তাহলে আমার ভীষণ খারাপ লাগবে। আর কিছু বিশেষ বাক্য ব্যয় না করে রামরতনের সঙ্গে তাদের বাড়ির পিছন পানে থাকা একটা ছোট্ট পুকুরে এসে গা হাত পা ধুয়ে নিলাম ভালোভাবে। অল্প কিছুটা সময়ের মধ্যেই হেমলতা ততক্ষণে বানিয়ে ফেলেছে ঘরোয়া ঘাঁটি ঘি দিয়ে বানানো বড় বড় লুচি, আর সাথে ঝুরঝুরে আলু ভাজা। সন্ধ্যাকালীন খাওয়া দাওয়া সেরে আমার জন্য নির্ধারিত ঘরের মধ্যে রাখা জল চৌকির ওপর বসেছিলাম বেশ আরাম করে। হঠাৎই সেই ঘরের খোলা দরজা দিয়ে পেরিয়ে যাচ্ছিল মধুসূদনের বাবা রামরতন। আমি হাতের ইশারায় তাকে নিজের কাছে ডেকে বললাম, আচ্ছা রামরতন, আসার সময় মধুসূদনের মুখ থেকে শুনছিলাম তোমাদের গ্রামে নাকি কিছু একটা ঘটেছে, যার কারণে গোটা গ্রামের মানুষেরা ভীষণ রকম ভয় পেয়ে রয়েছে।
আমি দেখলাম আমার এই প্রশ্নে মুহূর্তের মধ্যে মুখের অভিব্যক্তি পুরোপুরি বদলে গেল রামরতনের। তার মুখ হয়ে উঠল আতঙ্কময় রক্তশূন্য ফ্যাকাশে। একটা শুকনো ঢোক গিলে জড়ানো গলায় সে বলল, ও তেমন কিছু নয় চক্রবর্তী মশাই, বাচ্চা ছেলে কি বলতে কি বলেছে, আপনি ওর কথা ধরবেন না। দেখো রামরতন, আমার কাছ থেকে কোনো কিছু গোপন না করাই ভালো। তোমার ছেলে যে মোটেও আমাকে মিথ্যে কথা বলেনি তা তুমি ভালো করেই জানো। আমি নিজের চোখে দেখেছি সন্ধ্যার সময় তুমি কীরকম তাড়াহুড়ো করে সদর দরজা বন্ধ করে দিলে। গ্রামের পথঘাট একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। সকলেই যে যার ঘরে ঢুকে নিজেদের গৃহবন্দী করতে ব্যস্ত ছিল। কি ঘটেছে তোমাদের গ্রামে? কেন এত ভয়ে দিন কাটাচ্ছ তোমরা? আমাকে খোলসা করে বলো দেখি। কি আর বলবো আপনাকে চক্রবর্তী মশাই, সবই আমাদের ভাগ্যের দোষ। কার যে কুনজর বললো আমাদের গ্রামের উপর তা স্বয়ং ঈশ্বরই জানেন। আমাদের গ্রামে এক বিচিত্র ছেলে ধরার আগমন ঘটেছে, আর তার ভয়তেই সকলে একেবারে তটস্থ হয়ে রয়েছে সর্বক্ষণ। ছেলে ধরা? কেন, তোমাদের গ্রাম থেকে কি ছেলেদের অপহরণ করা হচ্ছে? আগে হ্যাঁ, বিষয়টা কিছুটা তেমনই, কিন্তু এই ছেলে ধরা মোটেও কোনো সাধারণ মানুষ নয় গো, বরং অন্য কিছু। অন্য কিছু বলতে কি বোঝাতে চাইছো তুমি রামরতন? পিশাচ। পিশাচ? এসব কি উল্টো পাল্টা বলছো তুমি? তোমাদের গ্রামের বুকে পিশাচের আগমন ঘটবে কি করে? আগে হ্যাঁ চক্রবর্তী মশাই, আপনি বিশ্বাস করেন আমার কথা? আমাদের গোটা গ্রাম জুড়ে একেবারে টিডি পড়ে গেছে যে মোদের গ্রামে কোনো একটা পিশাচের আগমন ঘটেছে। কারণ যে ছেলে ধরাই গাঁয়ের বুক থেকে বাচ্চাদের অপহরণ করছে সে রক্তে মাংসে করা জীবিত মানুষ হতেই পারে না কখনোই। নিজের মায়া জালে ডুবিয়ে বাচ্চাদের বাড়ি থেকে বের করে আনায় তার জুড়ি মেলা ভার। যখন তখন নানান বয়সে নানান রূপের রূপ ধারণ করতে সক্ষম সে। কথাবার্তা নকল করতে পারে হুবাহু। আচ্ছা, আপনি এবার বলুন, কোনো মানুষের পক্ষে কি এমন কাজ করা কি সম্ভব? সত্যি কথা বলতে রামরতনের মুখ থেকে এ সকল কথা শুনে আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। আচ্ছা রামরতন, এই ছেলে অপহরণের বিষয়টা কবে থেকে শুরু হয়েছে? আমার প্রশ্ন শুনে রামরতন বিড়বিড় করে হিসাব কষে বলল, গত পরশু ওই রতনের ছেলে তার আগের সপ্তাহের শনিবার ওপাড়ার বরুণ নাপিতের বেটা, আর সেই সোমবার ভবানী বউয়ের ছেলে তার আগের শনিবার শান্তি প্রসাদের ছেলে সুবীর। ওই ধরুন না চক্রবর্তী মশাই, আজ থেকে দিন 17 আগেরই ঘটনা। এখনো পর্যন্ত মোট কতগুলো শিশু অপহরণ হয়েছে? আগে ওই 4 জন। আচ্ছা, তোমাদের গ্রাম থেকে যে কজন শিশুকে অপহরণ করা হয়েছে তারা কি সকলেই ছেলে? হ্যাঁ, 4 জন ছেলে। তবে সেটা মোটেই আশ্চর্যজনক বিষয় নয়। যেটা আশ্চর্যের কথা তা শুনলে আপনি অবাক হবেন। যে 4 জন ছেলেকে অপহরণ করা হয়েছে তারা প্রত্যেকেই 18 বছরের নিচে, অর্থাৎ তারা নাবালক, এবং তাদের প্রত্যেকের জন্ম ওই শনিবার বারবেলায়। রামরতনের কথাগুলো শুনে আমার মাথার ভেতরটা কেমন যেন ঝাঁঝা করে উঠল। মনে হলো কানের একেবারে খুব কাছে কেউ ঘণ্টা পেটালো। একটা অশনি সংকেত খুঁজে পেলাম আমি। বিলক্ষণ বুঝতে পারলাম যে 4 জন ছেলেকে অপহরণ করা হয়েছে তাদের সাথে খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর অশেষ কৃপায় আমি বিশেষ কিছু ক্ষমতা অর্জন করেছিলাম। যে কোনো বিপদের আগে আগাম পূর্বাভাস পেতাম, ঠিক যেমনটা পেলাম সেই মুহূর্তে। মনের মধ্যে কে যেন জোরালোভাবে বিপদ ঘণ্টা বাজাতে আরম্ভ করলো। বারবার মনে হতে লাগলো অত্যন্ত জরুরি কিছু একটা যেন মনে পড়েও পড়ছে না। একাধিকবার মস্তিষ্কে চাপ দিতে লাগলাম,
কি মনে পড়ছে না তা জানার জন্য, কিন্তু সেই মুহূর্তে সত্যিই কিছু মনে করে উঠতে পারলাম না। রামরতনের সাথে আরও 2-4টে কথা বলে আমি একা কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম। সেই ঘর ছেড়ে যাওয়ার পূর্বে তাকে বলে দিলাম এখন যেন এ ঘরে কেউ প্রবেশ না করে। অস্থিরভাবে বেশ কিছুটা সময় পায়চারি করে মেঝেতে কম্বল পেতে বসলাম। সহসা বাইরে শুনতে পেলাম মধুসূদন কাঁদছে। তার মা হেমলতা নাকি তাকে মেরেছে পাঠ্যপুস্তকের পড়া মুখস্থ করতে পারেনি বলে। পাঠ্যপুস্তক কথাটা ভাবতেই আমার মাথার মধ্যে বিদ্যুতের ঝলকের মতন খেলে গেল, যেটা এতক্ষণ ধরে শত চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারছিলাম না সেই জিনিসটা। শটান উঠে দাঁড়ালাম তড়িতাহতের ন্যায়। আমার চোয়াল ততক্ষণে কঠিন হয়ে উঠেছে, 2 চোখের দৃষ্টি হয়েছে অত্যন্ত প্রখর। আমার মনে পড়ে গেল কোনো এক সময় এক বিশেষ পুঁথির পাতায় পড়েছিলাম এক বিশেষ যজ্ঞের কথা, যে যজ্ঞের জন্য প্রয়োজন হয়ে পড়ে শনিবার বারবেলায় জন্ম নেওয়া 4টি নাবালক ছেলে এবং শনিবার রাতে জন্ম নেওয়া 3টি সাবালক ছেলের। এই শনিবার বারবেলায় জন্ম নেওয়া 4 জন নাবালক ও শনিবার রাতে জন্ম নেওয়া 3 জন সাবালক ছেলেকে একত্রিত করে যে কোনো অমাবস্যার রাতে নরকের অধিপতি শয়তানের পূজা করে তাদের বলি দিলে সেই সাধক তার সাধনার সিদ্ধি লাভ করতে পারে। তার হাতে চলে আসে 100 গুণ বেশি ক্ষমতা। আমার বুকের ভেতরটা রীতিমতো মোচড় দিয়ে উঠল। এতক্ষণে বুঝতে পারলাম বকুলডুবি গ্রামে ঠিক কী সাংঘাতিক বিপদ বাসা বেঁধেছে। হা ভগবান, তার মানে কোনো শয়তান অসাধু সাধক এই সকল ছেলেগুলিকে একত্রিত করেছে সামনের অমাবস্যা তিথিতে তাদের বলি দিয়ে নিজের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে। ইতিমধ্যেই সে শয়তান সাধক 4 জন নাবালককে অপহরণ করতে সক্ষম হয়েছে। আর মাত্র বাকি রয়েছে হাতে গোনা 3 জন সাবালক, যারা কিনা কোনো না কোনো শনিবারের রাতের বেলায় জন্মগ্রহণ করেছিল। এক মুহূর্ত বসে না থেকে আমি উঠে দাঁড়িয়ে চিৎকার করে রামরতনের নাম ধরে ডাকলাম। রামরতন পরিমরি করে দৌড়ে এসে প্রবেশ করলো ঘরের ভেতর। আমি ততক্ষণে ভারী বিচলিত হয়ে পড়েছি। সে রীতিমতো হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে, কি হয়েছে চক্রবর্তী মশাই? আপনি আমাকে এভাবে ডাকলেন কেন? আমার চোখ মুখ জুড়ে ততক্ষণে আতঙ্কের বন্যা বইতে আরম্ভ করেছে। কপালে জন্ম নিয়েছে শিশির বিন্দুর ন্যায় ঘামের ফোঁটা। হাতের তালু পায়ের পাতা ঘরমাক্ত হয়ে উঠেছে। বুকের বাম পাশটা তখন ধরাস ধরাস করে লাফাচ্ছে আসন্ন মহাবিপদের আশঙ্কায়। রামরতন, তোমাদের গ্রাম বকুলডুবির ওপর খুব শীঘ্রই নেমে আসতে চলেছে এক মহা সাংঘাতিক বিপদ। বিপদ? কোন মহাবিপদের কথা আপনি বলছেন চক্রবর্তী মশাই? আমি এবার রামরতনকে গোটা বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বললাম। আমার মুখের কথা শেষ হতেই দেখলাম তার চোখে মুখের অভিব্যক্তি ততক্ষণে পুরোপুরি বদলে গিয়েছে। মৃগী রোগীর মতন থরথর করে কাঁপতে শুরু করেছে সে। বহু কষ্টে জড়ানো গলায় রামরতন কোনো ক্রমে বলল, এসব আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? আপনার কথা শুনে আমার হাত মাঝে একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা চক্রবর্তী মশাই, তার মানে আপনি বলছেন যে 4 জন নাবালককে অপহরণ করা হয়েছে, তাদের নরবলি দেওয়া হবে? হ্যাঁ, আমার অনুমান সেরকমটাই বলছে। শুধুমাত্র তারাই নয়, আরও 3 জন সাবালক যুক্ত হবে। তাদের সাথে সর্বমোট 7টি ছেলেকে নরবলি দিতে হবে অমাবস্যার রাতে। আচ্ছা চক্রবর্তী মশাই, যারা এখনো পর্যন্ত অপহরণ হয়েছে তারা সুস্থ আছে তো, নাকি তাদের ইতিমধ্যেই কোনো বিপদ ঘটে গিয়েছে? না রামরতন, তারা এখনো পর্যন্ত সুস্থ স্বাভাবিক রয়েছে। তবে অমাবস্যার রাতে তাদের নরবলি দেওয়া হবে। অমাবস্যার রাত? সে তো আর মাত্র হাতে গোনা দিন পর।
তার মানে আপনার হিসাব অনুযায়ী এই 3 দিনের মধ্যেই আরো 3টে ছেলেকে তুলে নিয়ে যাবে ওই রূপ বদলকারী পিশাচ। তারপর তাদের বলি দেওয়া হবে সামনের অমাবস্যার গভীর রাতে। হায় ঈশ্বর, এ ঘোর বিপদের হাত থেকে আমাদের রক্ষা করো প্রভু। 7টা নিরীহ নিষ্পাপ শিশুর প্রাণ এভাবে কোনো অসাধু সাধকের কবলে পড়ে শেষ হয়ে যাবে, তা তুমি কিছুতেই করতে দিও না। এতগুলো মায়ের কোল খালি হয়ে গেলে এ গ্রামের উপর সাক্ষাৎ অভিশাপ নেমে আসবে। এ মঙ্গল বা ঈশ্বর, তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো। ঝরঝর করে কেঁদে ফেলল রামরতন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আহা, এখনই এতটা ভেঙে পড়ো না। আমাদের হাতে এখনো 3টে দিন সময় রয়েছে। এই 3 দিনের মধ্যে কিছু একটা করতেই হবে। 7টা শিশুকে ওইভাবে অকালে শেষ হয়ে যেতে দেব না আমি। তা তোমাকে আমি কথা দিলাম রামরতন, নিজের প্রাণের বিনিময়ে হলেও আমি তাদের রক্ষা করব। তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো, তিনি মঙ্গলময়, তিনিই সকল বিপদ থেকে রক্ষা করবেন। বিপদের সময় দুর্বল হয়ে পড়তে নেই। অদ্ভুত ভরসা মাখা দৃষ্টিতে, জলে ভেজা সিক্ত চোখে রামরতন তাকালো আমার দিকে। আমার মনের ভেতর ততক্ষণে যে কালবৈশাখী ঝড় তাণ্ডবলীলা চালাতে আরম্ভ করেছে তার বিন্দুমাত্র বহিঃপ্রকাশ না করে আমি তাকে সান্ত্বনা দিলাম। আচ্ছা রামরতন, একটু ভালো করে ভেবে বলো তো দেখি, তোমাদের গ্রামে এই সম্প্রতিকালে কি এমন কোনো সাধুর আগমন ঘটেছে যে ব্যক্তি সন্দেহজনক? কই না চক্রবর্তী মশাই, আমরা তো তেমন কাউকেই তো দেখতে পাইনি। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে সেই ব্যক্তি আত্মগোপন করে রেখেছে, যেটা খুবই স্বাভাবিক। সে চায় আত্মগোপন করে অমাবস্যার রাতে সকল শিশুদের নরবলি দিয়ে যোগ্য সুসম্পন্নের মাধ্যমে অধিক ক্ষমতা লাভ করে এখান থেকে চুপচাপ সরে যেতে। রামরতন, ভালোভাবে ভাবনা চিন্তা করে বলো তো, তোমাদের গ্রামের আশেপাশের অঞ্চলে এমন কোনো জায়গা কি রয়েছে যেখানে সম্পূর্ণভাবে লুকিয়ে থেকে অত্যন্ত গোপনে এরকম একটা কাজ করা যেতে পারে? আগে চক্রবর্তী মশাই, সেরকম জায়গা তো অনেক রয়েছে। আমাদের গ্রাম বকুলডুবির 3 ধার ঘন জঙ্গলে ঘেরা। সেই জঙ্গলের মধ্যে বেশ কিছু শতাব্দী প্রাচীন পুরনো ভাঙা মন্দিরও রয়েছে। সকল জায়গায় লুকিয়ে থেকে এই সমস্ত গোপনীয় জঘন্য কাজ করা দুঃসাধ্য কোনো বিষয় নয়। হ্যাঁ, বুঝলাম। তাহলে এই 3 দিনের মধ্যে অমাবস্যার রাতের আগেই সেই স্থানের হদিশ আমাদের করতে হবে। আমার ধারণা ওই শয়তান সাধক এই গ্রাম থেকে বেশি দূরে আস্তানা গাড়েনি। সে এই গ্রামের কাছে পিঠেই কোথাও রয়েছে আত্মগোপন করে। ভিতরে আসতে পারি বাবা ঠাকুর? আমি এবং রামরতন নিজেদের মধ্যে কথোপকথনে এতটাই ব্যস্ত ছিলাম যে খেয়ালই করিনি কখন হেমলতা এসে উপস্থিত হয়েছে ঘরের চৌকাঠ গোড়ায়। তার সাথে তাদের ছেলে মধুসূদনও রয়েছে। আমি যতটা পরিমাণ সম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বললাম, এসো মা, ভেতরে এসো। এ ঘর তো তোমাদেরই, অনুমতি নেওয়ার কি আছে? বাবা ঠাকুর, মনে হলো যেন আপনার কোনো একটা গুরুত্বপূর্ণ গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করছিলেন। কিছু কি সমস্যা হয়েছে? হেমলতাকে এই সকল কথা বলা মোটেও উচিত হবে না বুঝে আমি মৃদু হেসে বললাম, না না, তেমন কিছু না। বাবা ঠাকুর, রাত তো নেহাত কিছু কম হলো না, তাই জন্যে আপনার খাবারটা নিয়ে এলাম। ঘরের মেঝেতে আসন জল পেতে দিল মধুসূদন। তার মা নামিয়ে রাখলো খাবারের থালা। অনেক কিছু রান্না করেছে হেমলতা একা হাতে। রামরতন বউ ছেলের কাছ থেকে আসল কথা গোপন করে উদাস মুখে বেরিয়ে গেল ঘরের বাইরে। আমি খেতে শুরু করলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার গলা দিয়ে খাবার নাম ছিল না। খাবারের স্বাদ অনুভব করতে পারছিলাম না সঠিকভাবে। মনের মধ্যে ওরকম পাহাড় প্রমাণ দুশ্চিন্তার বোঝা চেপে বসে থাকলে কখনো শান্তিতে খাওয়া যায় না। রাতের বেলায় সবাই শুয়ে পড়ল যে যার মতন। আমি ঘরের দরজা বন্ধ করে বিছানায় এসে বসলাম। মনে হচ্ছিল
মাথার ভেতর কোনো একটা বিষাক্ত পোকা বারবার কামড় বসাচ্ছে। রাত্রি গভীর হলে আমিও ঘুমিয়ে পড়লাম এক সময় নিজের অজান্তেই। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার কিছুটা সময়ের জন্য থামলেন। আমরা বুঝলাম তার বিরতি নেওয়ার সময় আসন্ন। মাঘ মাসের কনকনে ঠান্ডার সময় হওয়ার কারণে এমন সন্ধ্যা থেকেই একেবারে যেন হাড় পর্যন্ত কেঁপে উঠছে। শীতের দাপটে গায়ের চাদরখানা ভালোভাবে জড়িয়ে নিয়ে কিশোরী আর আমি রীতিমতো গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। বাইরের নিঝুম অন্ধকারাচ্ছন্ন শীতের রাত। ঠাকুরমশাইয়ের বাড়ির বাইরের গুল্মলতা পাতার ঝোঁপ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। দু একটা জোনাকি পোকা উঠছে তাদের ক্ষুদ্র খোলাটে আলোকে সম্বল করে। আমাদের নিয়ে যাওয়া উদাহরণস্বরূপ সেই পাসিংশো সিগারেটের প্যাকেটখানা 2 হাত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ খানিকটা বিরক্ত মেশানো কণ্ঠে তিনি বলে উঠলেন, তোমরা এখানেই বসে কিছুটা সময় অপেক্ষা করো হে, আমি একবার চট করে ঘরের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনি। আসলে কি জানো, তোমরা আমার জন্য যতই নামি দামি কোম্পানির সিগারেটের প্যাকেট কিনে আনো না কেন, আমাদের মতন পুরনো সেকেলে দিনের মানুষদের কাছে গড়গড়া কিংবা হুকোর মাধ্যমে তামাক খাওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ লুকিয়ে আছে। তামাক সেবনের আসল সুখ পাওয়া যায় গড়গড়ার মধ্যে দিয়ে। তোমাদের আনা এই সমস্ত নামি দামি কোম্পানির সিগারেট তা দিতে অক্ষম। আর একটাও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই তক্তাপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে সোজা চলে গেলেন ঘরের ভেতর পানে। আমি এবং কিশোরী আমরা দুজনেই বসে রইলাম। ঠাকুরমশাইয়ের কন্যা চারি একটা লণ্ঠন জেলে তার নামিয়ে রেখে গিয়েছে আমাদের থেকে বেশ কিছুটা তফাতে। তবে লণ্ঠনের কাঁচের গায়ে এতটাই ভূষকালি পড়ে রয়েছে যে তার থেকে যেন আলো নয়, বরং আধার ছড়িয়ে পড়ছে আরও বেশি। আমি কিশোরীর দিকে তাকালাম। সে আমার চোখের ইশারা বুঝতে পারল না। ঠাকুরমশাই একবার যখন ঘরের ভেতরে প্রবেশ করেছেন তখন আর তিনি বেশ কিছুটা সময় এদিক পানে আসবেন না, সে বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত। তাই আমরা দুই বন্ধুতে 2টি সিগারেট ধরিয়ে মনের সুখে টান দিতে লাগলাম। রান্নাঘরের ভেতর থেকে ভেসে আসতে লাগলো ফোড়নের আওয়াজ আর রান্নার সুগন্ধ। মহাশূন্য হতে নেমে আসা পাতলা কুয়াশার আস্তরণ ধীরে ধীরে নেমে আসছে শহরতলির বুকে। এরকম ঠান্ডা শীতের রাতে গা ছমছমে ভয়ের গল্প একেবারে যাকে বলে শোনায় সোহাগা বিষয়। ঠাকুরমশাইয়ের গল্প বলার মধ্যে এমন এক জাদু রয়েছে যে তার গল্পের আসরে একবার যে জন বসে সে আর গল্প শেষ হওয়া না পর্যন্ত উঠতে পারে না। সিগারেট খাওয়া সমাপ্ত হলে আমরা সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু ছুঁড়ে ফেলে দিলাম উঠোনের দিকে। নিজেদের মধ্যে টুকিটাকি গল্পগুজব করতে আরম্ভ করলাম। আর খানিকক্ষণ পরেই ঠাকুরমশাই বেরিয়ে এলেন জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে। তা বলো কিশোরী, কত দূর পর্যন্ত বলেছিলাম? গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে খুড়ুক খুড়ুক শব্দে জোরালো টান দিয়ে গলগল করে এক মুখ ধোঁয়া ছেড়ে কথাগুলো বললেন তিনি। কিশোরী বলে উঠল, ওই তো ঠাকুরমশাই, রাতে খাওয়া দাওয়ার পর আপনি বিছানায় বসলেন, তারপর কখন যেন এক সময় ঘুমিয়েও পড়লেন, এত দূর পর্যন্ত বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এরপর কি ঘটলো তাহলে শোনো। রাখাল, আরে ও রাখাল। ঘুমটা ভেঙে গেল মধুসূদনের। ঘুমের ঘোর তখনও ছেলেটার চোখে মুখে লেগে রয়েছে, কিন্তু তবুও কে যেন তাকে রাখাল রাখাল বলে ক্রমাগত ডেকেই চলেছে। জানালার পাল্লা কিছুটা ফাঁক করে বাইরের দিকে তাকাতেই সে দেখল জমাট বাঁধা অন্ধকারের মধ্যে যেন আরও একটা সজীব অন্ধকারের অবয়ব দণ্ডায়মান। তক্তা ধীরে ধীরে নিচে নেমে জানালার কাছে এসে মধুসূদন ঘুম জড়ানো গলায় অস্পষ্টভাবে জিজ্ঞাসা করল, কে কে ওখানে? সে কি আমাকে তুমি চিনতে পারছো না রাখাল? যাকে নিজের বাড়িতে অত আপ্যায়ন করে নিয়ে এলে তাকেই ভুলে গেলে? কে? ও
ওহ কর্তা, কিন্তু আপনি এই মধ্যরাতে বাড়ির বাইরে গিয়েছেন কেন? তোমার সাথে অনেক কথা রয়েছে রাখাল, সেই কথা আমায় তোমাকে বলতেই হবে। তুমি একটিবার বাইরে আসতে পারবে? কিন্তু কর্তা, এখন তো অনেক রাত। রাতের বেলায় ঘরের বাইরে পা রাখতে মা ঠাকুরুন বারণ করে দিয়েছেন। কর্তা মায়ের কথা অমান্য করি কিভাবে? আরে আমি তো আছি, তাহলে আবার ভয় কি? একটিবার বেরিয়ে এসো রাখাল, তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। আমার কথা শুনবে না তুমি? শেষের কথাগুলো কেমন যেন সুর করে টেনে টেনে সাপের মতন হিসহিসে ভাবে বললেন কর্তা। ততক্ষণে দু চোখের পাতা থেকে সবটুকু ঘুম উড়ে গিয়েছে মধুসূদনের। এমন রাতের বেলায় বাইরে বের হতে হবে, এই কথাটা ভাবতেই সারা গা জুড়ে একেবারে কাঁটা দিয়ে উঠছে। বুকের মধ্যে শিহরণের স্রোত বয়ে যাচ্ছে। তার বন্ধু সুবীরকে নাকি কিছু একটা এইভাবেই ডেকেছিল খেলতে যাওয়ার অছিলায়। আচ্ছা, তার কি সত্যি এই রাতের বেলায় এভাবে বের হওয়াটা উচিত? নিজের মনেই এই সমস্ত আকাশ পাতাল চিন্তা ভাবনা করছিল ছেলেটা, কিন্তু তার ভাবনায় ছেদ পড়ল। বাইরের জমাট বাঁধা অন্ধকারের মধ্যে থেকে আবার সেই ডাক ক্রমশ ভেসে আসছে। একটানা কেমন যেন এক অদ্ভুত ছন্দে সুর করে ডেকে চলেছেন কর্তা। আচ্ছা, কর্তার কণ্ঠস্বর আদৌ কি এইরকম ছিল? কেমন যেন একটা অদ্ভুত ধরনের ফ্যাসফ্যাসে লাগছে না? মনের মধ্যে অনেকটা সাহস সঞ্চয় করে দুরু দুরু বুকে ঘরের দরজা খুলল মধুসূদন। বিকেলের পর থেকে যে মানুষটার সাথে তার পরিচয় হয়েছে, কেন জানি না তাকে দেখে মধুসূদনের মনের মধ্যে এক অপার ভক্তিভাব জন্ম নিয়েছে। মানুষটার বলা প্রতিটা কথা, তার ব্যবহার, আদব কায়দা সব কিছু ভীষণ শিক্ষণীয়, ভীষণ আন্তরিক। তাই তো কর্তার প্রতি অপার শ্রদ্ধা থেকেই সে রাতের বেলাতেও বের হওয়ার সিদ্ধান্ত নিল। দোর খুলতেই বাইরে কনকনে শীতল বাতাসে স্রোত ঝাঁপিয়ে পড়ল ছেলেটার উপর। কনকনে ঠান্ডায় হিহি করে কাঁপতে লাগলো ছেলেটা। বাইরের অন্ধকারে এখনো দাঁড়িয়ে রয়েছেন কর্তা। মধুসূদন স্পষ্ট দেখছে হাতছানি দিয়ে তিনি ডাকছেন তাকে লক্ষ্য করে। আধো আধারের মধ্যে জ্বলছে জ্বলন্ত সবজেটে বিন্দু দুটো, উজ্জ্বল হয়ে রয়েছে। ও দুটো কি কর্তার চোখের মণি? মানুষের চোখের মণি কি আদৌ এরকম উজ্জ্বল হতে পারে? রাতের অন্ধকারে প্রশ্নটা মনের মধ্যে ভেসে উঠল মধুসূদনের। একটা শুকনো ঢোক গিলে তবুও সে এগিয়ে চলল ধীর পদক্ষেপে, কারণ তার ততক্ষণে সেই ডাক কেমন যেন একটা ঘোর লাগিয়ে দিয়েছে। সে ডাকের মধ্যে বুঝি মিশে রয়েছে সাংঘাতিক কোনো সম্মোহনী শক্তি। সেই ডাক শুনে একবার সাড়া দিলে যে কোনো প্রাণী সম্মোহিত হয়ে যেতে পারে মুহূর্তে। এসো এসো রাখাল, আমার কাছে এসো, অনেক কিছু তোমায় বলবো। আমার কাছে এসো, এসো বলছি। নিম্ন শ্রেণীর তুচ্ছ প্রেত, তুই জানিস তুই কার ছদ্মবেশ নিয়ে মধুসূদনকে বের করতে এসেছিস? যেখানে আমি রয়েছি সেখানে তোর সাধ্য কি করে হয় এই বাড়ির ছেলেকে তুলে নিয়ে যাওয়ার? আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে আমি ঝাঁপিয়ে পড়লাম আমার রূপ ধরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা আর এক নকল তারানাথের উদ্দেশ্যে। আমি প্রথম দর্শনেই বুঝতে পেরেছি সে আসলে এক নিম্ন শ্রেণীর প্রেত। মধুসূদনের বাবা রামরতন যে পিশাচের কথা বলেছিল এ আসলে তাই, তবে সে ঠিক পিশাচ নয়, বরং এক প্রেত। যে কোনো মানুষের রূপ ধারণ করতে তার গলা নকল করতে পারে সে। ডান হাতের মুঠোয় গলা থেকে খুলে আনা পদ্মবীজের মালা শক্ত করে চেপে ধরলাম নকল তারানাথের কপালে, আর তাতেই চোখের মুখে নুন পড়লে ঠিক যে দশা হয় তার অবস্থা হলো একেবারেই তাই। প্রথমটায় খিচুনি রোগীর মতন গা ঝাড়া দিয়ে লাফিয়ে উঠল, তারপর মুহূর্তের মধ্যে নিজের আসল রূপ বের করলো। আমি তখনও সেইভাবেই গায়ের জোরে চেপে ধরে রয়েছি পদ্মবীজের মালাখানা।
পদ্মবীজের মালা থেকে বহির্ভূত উজ্জ্বল আলোক রশ্মি তার সর্বশরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছে। প্রেত মূর্তির গোটা দেহ ফেটে উত্তপ্ত লাভার মতন বেরিয়ে আসছে সবজেটে গাঢ় তরল। প্রেতের বুক ফাটা চিৎকার ছড়িয়ে পড়ছে সমগ্র বকুলডুবি গ্রামের আকাশে বাতাসে। ততক্ষণে মাটিতে কাটা কলা গাছের মতন লুটিয়ে পড়েছে মধুসূদন। ঘরের ভেতর থেকে পড়ি করে দৌড়ে বেরিয়ে এসেছে মধুসূদনের বাবা মা ও আশেপাশের পড়শিরা। সকলের হাতে হ্যারিকেন, মশাল, লণ্ঠন আরও কত কি। সেই ভয়ানক সাংঘাতিক প্রেতের বাহ্য রূপ দেখে তারা অত্যন্ত শঙ্কিত হলো, কিন্তু তবুও তাদের মনের মধ্যে কেমন যেন একটা জেদ চেপে বসলো তাকে চরম হতে চরমতম শাস্তি দেওয়ার। হ্যাঁ, এই প্রেত তাদের গ্রাম থেকে 4-4টি বাচ্চা ছেলেকে তুলে নিয়ে গিয়েছে ছলনায় ভুলিয়ে। 10টা বুনো দাঁতাল হাতির গর্জন ঠিক যেরকম হতে পারে ঠিক সেই রকম গর্জন করতে করতে ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছে প্রেত। আমি বাঁ হাতে তার মাথা চেপে ধরে ডান হাতে পদ্মবীজের মালা ঠেকে রইলাম। একইভাবে তার সাথে উচ্চারণ করলাম বিশুদ্ধ দেবনগরী ভাষায় একের পর এক বীজ মন্ত্র। প্রেত আপ্রাণ চেষ্টা করছে আমার চূড়ান্ত ক্ষতি করার, কিন্তু কিছুতেই সে সফল হচ্ছে না, কারণ আমার গাত্রবন্ধন করা থাকায় দেহ সম্পূর্ণরূপে সুরক্ষিত। অবশেষে সেই প্রেত আর এই তীব্র দহন জ্বালা সহ্য করতে না পেরে বিস্ফোরিত হলো। আগুনের ভেতর থেকে হাত বের করে আনলাম আমি। বিপুল জনতা ততক্ষণে আমায় গোল করে ঘিরে ধরেছে। মধুসূদনকে ঘরে নিয়ে গিয়ে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে তার জ্ঞান ফেরানোর। আমি টলমল পদক্ষেপে এগিয়ে গেলাম ঘর পানে। আমার দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। মাথার ভেতরটা কেমন যেন চক্কর দিয়ে উঠছে। বুঝতে পারছি ওই প্রেতকে ধ্বংস করতে গিয়ে আমার শরীর থেকে বিপুল পরিমাণ শক্তি নিঃশেষিত হয়েছে। প্রেতের সাথে লড়াই করে জয়লাভ করা একজন রক্তে মাংসে গড়া মানুষের পক্ষে নেহাত 4টিখানি কথা নয়, কিন্তু তবুও কোনো ক্রমে চোখের পাতা খুলে আমি এগিয়ে গেলাম ঘরের দিকে, যেখানে মধুসূদনকে শোয়ানো হয়েছে। এই ঘটনা প্রত্যক্ষ করতে ততক্ষণে বকুলডুবি গ্রামের প্রায় প্রতিটা মানুষ এসে ভিড় জমিয়েছে মধুসূদনের বাড়ি ও তার সংলগ্ন অঞ্চলে। বুঝতে পারছিলাম খুব শীঘ্রই জ্ঞান হারাবো, আর যেন একেবারে দু চোখের পাতা খুলে রাখতে পারছি না কিছুতেই। তবু দেখলাম আমার নামে মানুষজন জয়ধ্বনি দিচ্ছে। আবাল বৃদ্ধা বনিতা লুটিয়ে পড়ছে চরণতলে, ষষ্ঠাঙ্গে প্রণাম করছে আমার উদ্দেশ্যে। আমি তাদের বাধা দিতে পারলাম না, সে ক্ষমতা আমার দেহে নেই। কোনো ক্রমে ঘরের ভেতর প্রবেশ করে মধুসূদনের শায়িত দেহটার দিকে তাকিয়ে বুক ফেটে গেল কষ্টে। ভাগ্যিস পরমেশ্বরের অশেষ কৃপায় একেবারে সঠিক সময়ে উপস্থিত হয়েছিলাম ঘটনাস্থলে। তা না হলে আর একটু হলেই এই ছেলেটা প্রেতের শিকারে পরিণত হতো। আর এই সমস্ত কিছু চিন্তা ভাবনা না করে আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্টি ঠেকালাম মধুসূদনের 2 ভুরুর মাঝখানে। পরমেশ্বর কালভৈরব এবং মধুসুন্দরী দেবীকে আহ্বান জানিয়ে বললাম ছেলেটার জ্ঞান ফিরিয়ে দেবার জন্য। দেখলাম মধুসূদনের হাতের আঙুল নড়ে উঠছে। ধীরে ধীরে চোখের পাতা খুলে তাকাচ্ছে সে। এর থেকে বেশি কিছু আর আমার মনে নেই। চোখের সামনের সমস্ত দৃশ্যপট এক নিমিষে পুরোপুরি কালো হয়ে গেল। চক্রবর্তী মশাই, আপনি আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? ও চক্রবর্তী মশাই! চোখে মুখে ঠান্ডা জলের ছিটে পড়তেই ধীরে ধীরে সংজ্ঞা ফিরে এলো আমার। চোখের পাতা খুলে তাকাতেই দেখলাম রামরতন এবং তার স্ত্রী হেমলতা আমার জ্ঞান ফেরানোর চেষ্টায় নিদারুণ ব্যস্ত। তারা ছাড়াও সে ঘরের মধ্যে আরও অনেক মানুষ উপস্থিত। কনুইয়ে ভর দিয়ে তাদের সাহায্যে আধশোয়া অবস্থায় উঠে বসলাম আমি। শরীর তখনও একেবারে ক্লান্ত। দুচোখের পাতা যেন বেশিক্ষণ খুলে রাখতে পারবো না মোটে। বাবা ঠাকুর, আজ আপনি ছিলেন বলেই আমার কোলের ছেলেটা রক্ষা পেয়েছে, তা না হলে হয়তো অন্যান্য 4 জনের মধ্যে নিখোঁজ হয়ে যেত। আপনাকে আমি ধন্যবাদ দিতে পারবো না, তার দেওয়ার দুঃসাহস আমার মতন এক সামান্য নারীর নেই।
আপনার চরণে শত কোটি প্রণাম। আজ থেকে আমার চোখে আপনি সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ ঈশ্বর। ছি ছি ছি, এ তুমি কি করছো মা হেমলতা? ওঠো ওঠো ওঠো, পায়ের তলা থেকে ওঠো বলছি, এভাবে কান্নাকাটি করো না। তোমার ছেলের কিছু হয়নি, সে সম্পূর্ণ নিরাপদ। আর হ্যাঁ, আমাকে ধন্যবাদ দিও না তোমরা কেউ, আমি কিচ্ছু করিনি। যা করার মাথার ওপরে থাকা ঈশ্বর করেছেন, তিনিই আমাদের সকলকে বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু চক্রবর্তী মশাই, আপনি বুঝতে পারলেন কি করে যে এই অশুভ শক্তি আমাদের বাড়িতে আগমন ঘটেছে? রামরতনের এই প্রশ্ন শুনে আমার ঠোঁটের কোণে হাসির রেখা গেল। আমি তাকে কি করে বলে বোঝাই যে মধুসুন্দরী দেবীর অশেষ কৃপায় আমি যে কোনো স্থানে উপস্থিত থেকে সেই স্থানে অশুভ শক্তির আগমন বুঝতে পারি। তাদের গায়ের গন্ধ আমার ভীষণ চেনা। তারা এলে পরিবেশ যেভাবে দ্রুত বদলে যেতে থাকে তার লক্ষণ আমি জানি। তাই তার এ প্রশ্নের উত্তর না দিয়ে আমি বরং কিছুটা এড়িয়ে গেলাম। সাধারণ মানুষের কাছে নিজের সম্পর্কে যতটা কম বলা যায় ততটাই ভালো। রামরতন 2 হাত জড়ো করে কাঁচুমাচু মুখে বলল, আমাকে মাফ করেন চক্রবর্তী মশাই, আসলে ভুলটা আমারই। আমার আপনাকে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল যে মধুসূদনের জন্মতিথি শনিবার গভীর রাতে। এই সংবাদ জানালে আপনি হয়তো আগে থেকেই সতর্ক থাকতে পারতেন। রামরতনের এই কথা বলার অনেক আগেই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে বিষয়টা খানিকটা এইরকমই হবে। তা না হলে কেন প্রেত শুধু শুধু মধুসূদনকে তুলে নিয়ে যেতে আসবে? আসলে সে এসেছিল মধুসূদন শনিবার গভীর রাতে জন্মগ্রহণ করেছিল বলেই। প্রেত তো শেষ হলো, এবার তাহলে ওই অসাধু শয়তান সাধকের পালা, যার কবলে এখনও বন্দি দশায় রয়েছে আটকে পড়ে প্রায় নিরীহ 4 জন নাবালক। যেভাবেই হোক তাদের সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অক্ষত অবস্থায় আমাকে উদ্ধার করতেই হবে। গায়ের মানুষ ততক্ষণে আকুলি বিকুলি করে কাঁদতে আরম্ভ করেছে। তারা নিজের চোখে আমার যে ক্ষমতার প্রদর্শন দেখছে তাতে তাদের প্রত্যেকের মনে এইটুকু স্থির বিশ্বাস জন্ম নিয়েছে যে তাদের ছেলেদের পুনরুদ্ধার করতে হলে আমার সাহায্যের ভীষণ প্রয়োজন। আমি তাদের বললাম যে আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার চেষ্টায় সামান্যতম কোনো ত্রুটি থাকবে না। গ্রামের মানুষের ভিড় আস্তে আস্তে পাতলা হতে থাকলো। পূবের আকাশে ভোরের দিশা দেখা গেল। হেমলতা রান্নাঘরে গেল চা করতে। শেষ রাতের বাকি অংশে আর কারোরই ঘুম আসবে না। আমিও বেশ কিছুটা সুস্থ বোধ করছিলাম। ততক্ষণে সিদ্ধান্ত নিলাম গরম চা খেয়ে প্রাতক্রিয়া সেরে স্নান পূজা করে আমি আর রামরতন বের হব সেই শয়তান সাধকের ডেরার উদ্দেশ্যে। চক্রবর্তী মশাই, আর কেবলমাত্র একটি জঙ্গলই অবশিষ্ট রয়েছে। বাদ বাকি সবকটি আপনাকে নিয়ে ইতিমধ্যে আমি ঘুরিয়ে দেখিয়েছি। সেখানে কোথাও কেউ নেই। সাত সকাল থেকে রামরতনের সাথে সমগ্র অঞ্চলে যত বন জঙ্গল পরিত্যক্ত জায়গা ছিল যেখানে ওই সাধক লুকিয়ে থেকে সাধনা করতে পারে সেই সমস্ত কিছু আমরা তন্ন তন্ন করে খুঁজেও কোনো হদিশ পেলাম না। অবশেষে বকুলডুবি গ্রামের একেবারে উত্তর দিকে থাকা এক ঘন জঙ্গলে এসে উপস্থিত হলাম রামরতনের সাথে। তখন পশ্চিম দিগন্ত রাঙিয়ে সূর্যদেব প্রায় অস্ত যেতে বসেছে। পাখপাখালির দল নিজেদের মধ্যে কিছু শব্দ করতে করতে উড়ে চলেছে যে যার বাসার পানে। উত্তরের হিমেল বাতাস বইছে এলোপাতাড়িভাবে। জঙ্গলে প্রবেশের পূর্বে 2 হাত জড়ো করে আমি মনে মনে কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীকে স্মরণ করে প্রণাম জানালাম। তারপর অত্যন্ত শক্তিশালী গাত্রবন্ধন মন্ত্র দ্বারা আমার এবং রামরতন আমাদের উভয়ের গাত্রবন্ধন করলাম। জঙ্গল ভীষণ গভীর না হলেও একেবারে ছোট নয়।
বহু কষ্টে গাছগাছালির পাতা ঠেলে আমরা যতই ভেতর দিকে প্রবেশ করতে লাগলাম, ততই চারপাশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গগনচুম্বী বৃক্ষের দল আরও নিবিড় হয়ে এলো। জঙ্গলের ভেতর সূর্যালোকের আলো ভূপতিত হয়নি বলা চলে, তাই সমগ্র জঙ্গল জুড়ে বিরাজ করছে একদম শান্ত, নীরবতাময়, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। বেশ অনেকটা সময় হাঁটতে হাঁটতে আমরা এসে থমকে দাঁড়ালাম একটা শতাব্দী প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরের সামনে। মন্দিরের ভেতর প্রবেশ না করেও বুঝতে পারলাম সেখান থেকে ভেসে আসছে কোনো একটা শব্দ। খুব সম্ভবত কিছু একটা যেন মন্ত্রপাঠ করা হচ্ছে মন্দিরের গর্ভগৃহে। চোখের ইশারায় রামরতনকে অত্যন্ত সাবধানে নিঃশব্দে পা ফেলে আমাকে অনুসরণ করে এগিয়ে আসতে বললাম। মন্দিরের চাতালে উঠে আসতেই দেখতে পেলাম সেখানে বসে রয়েছেন একজন অঘরী সাধক। দেহে তার রক্তাম্বর, গলায় কী সব নানাবিধ পাথরের মালা, দু চোখ আধবোঝা নেশার ঘোরে টকটকে লাল। মাটির মালসায় কি করে যেন একটা তরল ক্রমাগত খেয়ে চলেছে সাধক, আর তাতেই তার চোখ জবা ফুলের মতন টকটকে লাল হয়ে উঠেছে। বুঝতে পারলাম ওটা কোনো নেশা জাতীয় পানীয়। নেশায় একেবারে বুঁদ হয়ে রয়েছে শয়তানটা। আমরা যে সেখানে উপস্থিত হয়েছি তা পর্যন্ত সে খেয়াল করতে পারিনি। ওহে সাধক, তোমার সব জারি জুড়ি এবার শেষ। তুমি যে অসৎ উদ্দেশ্যে বকুলডুবি গ্রামের নিকটবর্তী স্থানে এই জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছিলে তা ব্যর্থ হবে। তোমার জাগিয়ে তোলা প্রেত ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবার তোমার পালা। তুমি যে চরম অন্যায় কাজ করতে যাচ্ছিলে তার যথাযথ উপযুক্ত শাস্তি পাবে। সেই শাস্তি দেবে স্বয়ং ঈশ্বর। তার মানে তুমি সেই তারানাথ চক্রবর্তী যে কিনা আমার পাঠানো প্রেতকে ধ্বংস করেছ। তোমার নাম আমার কানে এসেছে, কিন্তু তোমার দুঃসাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তুমি এখানে আসার সাহস পেলে কি করে? এই কাজ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছ। তার খেসারত তোমাকেই গুনতে হবে। কে কার বিপদ ডেকে এনেছে তা খানিকক্ষণ পরই প্রমাণিত হয়ে যাবে। পরমেশ্বরের উপর আমার অগাধ ভরসা। আমি জানি তিনিই তোমায় শাস্তি দেবেন, চরম শাস্তি। নিরীহ নিরপরাধ 7টি শিশুর সাথে তুমি যে অতীব জঘন্য অন্যায় করেছ তার শাস্তি তুমি পাবে। আমার কথাগুলো সাধকের মস্তিষ্কে যেন আগুন জ্বালালো, সাক্ষাৎ ক্রোধের আগুন। নেশাতুর টলমল পদক্ষেপে উঠে দাঁড়িয়ে আহত হিংস্র বাঘের মতন সে তাকিয়ে রইল আমার দিকে। আমি দেখলাম তার 2 চোখে রক্ষী কোটরে যেন ধকধক করে জ্বলছে 2 টুকরো কাঠ কয়লা। কিন্তু ওই যে বললাম, পরমেশ্বর আমাদের সকলের কৃতকর্মের ফল প্রদান করেন। তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার সাথে ভালো কিছু ঘটতে বাধ্য, আর তুমি যদি খারাপ কাজ করো তাহলে তোমার সাথে খারাপ কিছু ঘটা থেকে আটকাতে পারে সে ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণ নেই। ততক্ষণে সন্ধ্যার ঝাপসা অন্ধকার ঘিরে ধরেছে জঙ্গলের মধ্যে থাকা সেই পরিত্যক্ত ভাঙা প্রাচীনতম মন্দিরকে। মন্দিরের সিঁড়িতে শুকনো পাতার আস্তরণ জমায়েত ছিল। সেই পথ দিয়েই আমার দিকে এগিয়ে আসতে গিয়ে ঘটে গেল এক ঘটনা। শুকনো পাতার মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে বসেছিল বিষধর কালকেউটে। সাধকের পা তার দেহে পড়তেই সাপ ছোবল মারল সরাসরি সাধকের পা লক্ষ্য করে। বিষের তীব্র জ্বালায় ছটফট করতে লাগলো সাধক। মাত্র কিছুক্ষণ, তারপরেই মুখ দিয়ে গাছলা উঠে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। আমি 2 চোখের পাতা বন্ধ করলাম। হায়, তখনও কি আর জানতাম যে আমার মুখের কথা এভাবে ফুলে যাবে। পরমেশ্বর তাকে শাস্তি দিয়েছিলেন। সে যে অন্যায় করেছিল তার চূড়ান্ত শাস্তি। মন্দিরের গর্ভগৃহের ভিতর থেকে উদ্ধার করা হলো ওই 4 জন নাবালককে। তারা শারীরিকভাবে বেশ কিছুটা দুর্বল থাকলেও সম্পূর্ণ অক্ষত ছিল। গ্রামবাসীরা দাহ করল সাধকের মৃতদেহ।
কেবলমাত্র মনুষ্যত্বের খাতিরে এরপর আর কি সেই গ্রামে বেশ কয়েকটা দিন আমাকে থাকতেই হলো এক প্রকার বাধ্য হয়ে। মধুসূদন তার বাবা মা ও গোটা গ্রামের মানুষদের বিদায় জানিয়ে একদিন বেরিয়ে পড়লাম আবার অজানার উদ্দেশ্যে। কারণ এক জায়গায় দীর্ঘদিন আটকা পড়া আমার কাজ নয়, তাই নিজেকে সমস্ত মায়াবন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করলাম। সেইবার বকুলডুবি গ্রামের 7 নিরীহ প্রাণ রক্ষা পেয়েছিল এভাবেই। আজকের কাহিনী তাহলে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে এই ঘটনা। ভালো লেগেছে মানে? দুর্দান্ত লেগেছে ঠাকুর মশাই। আপনার বলা কাহিনী আমাদের ভালো লাগবে না তা আবার হয় নাকি? ঠাকুরমশাই, ও বাবা, আজকের গল্প যখন শেষ তাহলে এবার আমরা উঠি। ওহ, যে হারে শীত বাড়ছে তাতে আরও বেশি রাত করলে আমাদের তো আর, বুঝতেই পারছেন। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, তোমরা এসো, সাবধানে যেও। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম তার বাড়ির বাইরে মঠ লেনের রাস্তায়। ইতিমধ্যে পথঘাট একেবারে শুনশান হতে আরম্ভ করেছে। শীতের প্রকোপ থেকে রেহাই পেতে আমি আর কিশোরী, আমরা দুই বন্ধুতে দুটি সিগারেট ধরিয়ে তাতে লম্বা লম্বা টান দিতে লাগলাম। তারপর নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প বকুলডুবির প্রেত। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, স্বতন্ত্র ভাষ্য সৌরভ, কিশোরী রৌনক, পটলা ও অসাধু রুদ্র, সুবীর রৌনক, মধুসূদন রনিত, রামরতন বুবাই, হেমলতা বর্ণালী, অবয়ব দিগন্ত, চিত্রনাট্য পাপিয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ নিতু, প্রচার অলঙ্করণ দেবস্মিতা, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। আর সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।